আজকের আমরা যে এলিমিনেশন চেম্বারটা দেখতে পেলাম এটা নিঃসন্দেহে ডাব্লিউডাব্লিউইর বেস্ট প্রিমিয়াম লাইভ ইভেন্টের মধ্যে একটা। মানে এরকম একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট দেখতে পাবো, তার মধ্যে এরকম একটা এত বড় টুইস্ট দেখতে পাবো, এটা তো আমরা কেউ আশাই করিনি। অনেকে অনেক প্রেডিকশন করেছিল, কিন্তু সবারই প্রেডিকশন ভুল হয়ে গেছে। আর হ্যাঁ, আমার আজকের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যায়। আর ভাগ্যিস ক্যান্সেল হয়ে গেছে, নাহলে এত বড় একটা জিনিস আমি মিস করে যেতাম। তো ভগবানকে অনেক অনেক ধন্যবাদ যে এই জিনিসটা আমি দেখার সুযোগ পেলাম। মানে এরকম জিনিস তো আমি রিসেন্ট টাইমে কিছু বছরে একদমই দেখিনি। তো আজকের এলিমিনেশন চেম্বার নিয়ে পুরো ডিটেলসে কথা বলবো। তো চলো প্রথম থেকে শুরু করা যায়। তো সবার প্রথমে দেখতে পাই আমরা ওমেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ, যেখানে আমরা একে একে সবারই এন্ট্রান্স দেখতে পাই। আর আমরা দেখতে পাই যেখানে লিভ মর্গান আর নেওমি ম্যাচটাকে স্টার্ট করছে। কিন্তু এবারে কি হয়েছে, এখানে লিভ মর্গান নেওমি তো স্টার্ট করতে যায়, কিন্তু তখন পর্যন্ত কিন্তু এলিমিনেশন চেম্বারের দরজাটা বন্ধ হয়নি। আর ঠিক সেই সময় আমরা দেখতে পাই যেখানে জেড কার্গিলের রিটার্ন হয়। জেড কার্গিল এখানে চলে আসে আর সেই দরজা দিয়ে এসে ঢোকে। আর এমনটা মনে হচ্ছিল যে সে লিভ মর্গানের উপর হয়তো অ্যাটাক করবে, কিন্তু সে নেওমির ওপর অ্যাটাক করে দেয়। তার মানে হলো যে নেওমি সেই ব্যক্তি যে জেড কার্গিলের ওপর অ্যাটাক করে জেড কার্গিলকে ইনজয়েড করেছিল। তো এখানে নেওমির উপর খুব বাজেভাবে অ্যাটাক করে, আর এখানে নেওমিকে একেবারে ম্যাচ থেকে বাইরে করে দেয়। আর তারপরে আমরা দেখতে পাই যেখানে এটা অ্যানাউন্স করা হয় যে নেওমি এখন মেডিকেলি ক্লিয়ার নয়, আর সে এই ম্যাচে লড়তে পারবে না। তাই এখানে নেওমিকে প্রথমেই এখানে এলিমিনেট বলে ঘোষণা করে দেওয়া হয়। তারপর আমরা লিভ মর্গান আর বিয়াঙ্কা ব্লেয়ারকে এই ম্যাচটা শুরু করতে দেখতে পাই। এই ম্যাচটা বেশ দারুণ এন্টারটেনিং ছিল। এই ম্যাচটা কোয়ালিটি খুবই ভালো ছিল, তোমাদের বেশ এন্টারটেন করবে। এখানে আমরা বেশ ভালো ভালো মোমেন্টও দেখতে পাই। আর তারপরে সময় অনুযায়ী সবাই এক এক করে এন্ট্রি নেয়। এই ম্যাচের একটা খারাপ দিক হলো যে এখানে আমরা এটা দেখতে পাই যে অ্যালেক্সা ব্লিসকে খুব তাড়াতাড়ি এখানে এলিমিনেট করে দেওয়া হয়। এখানে লিভ মর্গান অ্যালেক্সা ব্লিসকে রোল করে পিন করে দেয়, আর এখান থেকে তাকে এলিমিনেট করে দেয়। তো ভেবেছিলাম যে অ্যালেক্সা ব্লিস হয়তো শেষ পর্যন্ত যাবে, কিন্তু তার বুকিং খুবই খারাপ হলো। তার রিটার্নের পর তার হাইপ অনেকটা বেশি ছিল, কিন্তু সেই হাইপটাকে ডাব্লিউডাব্লিউ কাজেও লাগাতে পারলো না। আর বুকিং তো দেখেই নিচ্ছ কীরকম হয়েছে। আর শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে লিভ মর্গান আর বিয়াঙ্কা ব্লেয়ারই রয়েছে। ওইদিকে রক্সিন আর বেলি তো অনেক আগেই এলিমিনেট হয়ে গেছে। আর এখানে তো আমরা জানতাম যে ডাব্লিউডাব্লিউ আবার লিভ মর্গান ভার্সেস রিয়া রিপ্লির ম্যাচ রেসলমেনিয়াতে আবার করাবে না, তাহলে বহুত বোরিং হয়ে যাবে আর ফ্যান্সরা এটা দেখতেও চায় না। তো শেষ ম্যাচ এখানে আমরা বিয়াঙ্কা ব্লেয়ারকে দেখতে পেলাম, সে কেওডি লাগিয়ে লিভ মর্গানকে হারিয়ে দেয়, আর সে চলে গেছে রেসলমেনিয়াতে। আর তারপরে আমরা র্যাম্পের কাছে দেখতে পেলাম যে এখানে রিয়া রিপ্লির সাথে বিয়াঙ্কা ব্লেয়ারের একটা ফেস আপও হয়। আর এখানে ইয়োস্কাইও ছিল, কারণ ইয়োস্কাইয়ের সাথে রিয়া রিপ্লির ম্যাচ হবে রয়েতে, আর সেই জন্য এখানে ইয়োস্কাইকে রাখা হয়েছে। এমনিতে তো আমরা জানি যে ইয়োস্কাই জিতবে না, শেষ ম্যাচ আমরা রিয়া রিপ্লি ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ারই দেখতে পাবো। তো এখানেই আমরা এই ম্যাচের সমাপ্তি দেখতে পাই। আর এরপর আমরা ট্রিশ স্ট্র্যাটাস আর টিফনি স্ট্র্যাটনের টিমের সাথে নায়া জ্যাক্স আর ক্যান্ডিস ক্লারের টিমের ম্যাচ দেখতে পাই, যেটা খুব একটা তো ইম্পর্টেন্ট ছিল না। আর এটা শুধুমাত্র ট্রিশ স্ট্র্যাটাসের জন্য ছিল, কারণ ট্রিশ স্ট্র্যাটাস তো ক্যানাডিয়ান, ফ্যান্সদের শুধুমাত্র এন্টারটেন করার জন্যই ছিল। তো এখানে কী হয় যে এখানে ট্রিশ স্ট্র্যাটাসের টিমই জিতে যায়, তো সেখানে আর সেরকম কিছু বলার নেই। আর এরপর আমরা স্যামি জাyn ভার্সেস কেভিন ওমেন্সের ম্যাচ দেখতে পাই। এটা আমার দেখা বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ। আর এই ম্যাচটা আমাদের বলতে পারো যে বছরের পর বছর মনে থাকবে। মানে এরকম একটা ম্যাচ হবে আমরা তো আশা করেছিলাম, কিন্তু ম্যাচটা সত্যি খুবই দারুণ হয়েছে। এই ম্যাচটা সত্যি কথা বলতে গেলে বলে বোঝানো মুশকিল, তাই আমি রেকমেন্ড করবো যে তোমরা একবার এই ম্যাচটা অবশ্যই দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এই ম্যাচটা। তো এই ম্যাচে আমরা কী দেখতে পাইনি, এই ম্যাচে আমরা চেয়ার টেবিল সব কিছু দেখতে পেয়েছি। কটা টেবিল ভেঙেছে তার তো কোনো হিসাব নেই, এটা দর্শকদের মধ্যে গিয়েও লড়ে। আর এই ম্যাচে তো স্যামি জাyn আর কেভিন ওমেন্স দুজনেই প্রচণ্ড মার খেয়েছে। তো এখানে কেভিন ওমেন্সও প্রচণ্ড মার খায়, আর স্যামি জাyn একটু বেশি মার খায়। এখানে আমরা একটা সময় গিয়ে দেখতে পাই যে স্যামি জাyn হেলুয়া কিক লাগাতে যায়, কিন্তু কেভিন ওমেন্স রেফারিকে টেনে দেয়, যার ফলে রেফারির হেলুয়া কিক লেগে যায়। আর তারপরে কেভিন ওমেন্স স্যামি জাynকে স্টানার লাগিয়ে দিয়ে পিন করে, কিন্তু রেফারির আসতে দেরি হয়ে যায়। মানে একজন তো হেলুয়া কিক খেয়ে পড়ে রয়েছে, তো একটা অন্য রেফারিকে আসতে হয়, তো সেই রেফারির আসতে টাইম চলে যায়। তো যার ফলে এখানে স্যামি জাyn কিক আউট করে দেয়। আর তারপর কেভিন ওমেন্স এখানে রেগে গিয়ে সেই রেফারিটাকেই ক্লোজ লাইন লাগিয়ে দেয়। আর তারপরে আমরা দেখতে পাই যেখানে চেয়ারের ওপরে পাওয়ার বম মারা, তারপরে ব্রেন বাস্টার লাগানো অনেকেই চলছিল। তারপরে স্যামি জাyn একটা কাঁটার তার জড়ানো একটা চেয়ার বার করে, আর সেই চেয়ারটা দিয়ে কেভিন ওমেন্সের পিঠে তো খুব জোরে জোরে দুবার তিনবার মারে। আর তারপরে দেখতে পেলাম যে সেই চেয়ারেতে কেভিন ওমেন্সের মাথাও ঠুকে দেয়, আর সেই চেয়ারের উপর পাওয়ার বমও লাগিয়ে দেয়। তো কেভিন ওমেন্সের তো খুব খারাপ অবস্থা হয়ে যায় এখানে, কিন্তু তারপর কেভিন ওমেন্স ফাইট ব্যাক করে। কেভিন ওমেন্স এখানে প্রচণ্ড ব্রুটালি অ্যাটাক করে স্যামি জানের ওপরে, চেয়ার শট তো লাগেই, পাওয়ার বমও লাগে। আর আমরা দেখতে পেলাম যে রিংয়ের এপ্রানে যেখানে কেভিন ওমেন্সের একটা সিগনেচার শট আমরা দেখতে পাই, একটা খুবই ভয়ঙ্কর পাওয়ার বম, সেই রিংয়ের এপ্রানে দুখানা পরপর পাওয়ার বম লাগায়, আর তারপর স্যামি জানকে পিন করে দেয়। এখানে ম্যাচের মাঝখানে অফিসিয়ালসরাও চলে আসে, অফিসিয়ালসরা বলে যে এই ম্যাচটাকে থামিয়ে দাও, ম্যাচটা অনেকটা ব্রুটাল হয়ে গেছে, এখানে যে কারোর ইনজুরি হয়ে যেতে পারে। তো স্যামি জানকে তো দেখে মনে হচ্ছে তার খুব খারাপ অবস্থা। কেভিন ওমেন্স তো একটু ঠিকঠাক ছিল, কিন্তু কেভিন ওমেন্সের এতেও মন ভরে না। সিকিউরিটির লোকরা তাকে টেনে টুনে নিয়ে যাচ্ছিলো র্যাম্পের দিকে, মানে ব্যাকস্টেজে যেতে নিয়ে যাচ্ছিলো, কিন্তু কেভিন ওমেন্স এখানে আবার ফিরে আসে
স্যামিজেনের উপর অ্যাটাক করার জন্য। এখানে রিং সাইডে একটা ম্যাট তুলে দেয়, আর এখানে আমরা কংক্রিট এখানে এক্সপোজ হতে দেখতে পাই, মানে ওই কংক্রিটের ওপর এখানে স্যামিজেনকে প্যাকেজ পাইল যাবে, লাগাতেই যাবে, ঠিক তখনই আমরা র্যান্ডি অর্টনের রিটার্ন দেখতে পাই, যেটা আমরা অনেক দিন ধরে আশা করেছিলাম যে এখানে আমরা র্যান্ডি অর্টনের রিটার্ন দেখতে পাবো। তো ফাইনালি র্যান্ডি অর্টনের রিটার্ন হয়ে গেছে। র্যান্ডি অর্টন এসে সবার প্রথমত কেভিন ওমেন্সের উপর অ্যাটাক করে, আর কেভিন ওমেন্সকে আর কেউ লাগিয়ে দেয়। আর তারপর এখানে র্যান্ডি অর্টন পাঞ্চ কিক লাগাতে যাচ্ছিলো, ভাবছিলাম যে অনেক দিন পর আবার র্যান্ডি অর্টনের সেই পাঞ্চ কিক দেখতে পাবো। কেভিন ওমেন্সও একটা পাইল ড্রাইভার লাগিয়েছে, যেটা একটা ব্যান মুভ, আর র্যান্ডি অর্টনও সেই বদলা নেওয়ার জন্য পাঞ্চ কিক লাগাবে, সেটা হচ্ছে একটা ব্যান মুভ। তো কিন্তু কি বলবো, এখানে সিকিউরিটির লোকরা মাঝখানে এসে আটকে দেয়, যার ফলে আমার তো বহুত মাথা গরম হয়ে যায়, মানে সিকিউরিটির লোকরা কোনো একটা জিনিস ভালোভাবে হতেই দেয় না। তো কেভিন ওমেন্স তার সুযোগ নিয়ে এখান থেকে পালিয়ে যায়, আর তারপর র্যান্ডি অর্টন সেই রাগটা সিকিউরিটির লোকদের উপরই বের করে। 5-6 জনকে তো আমরাই দেখলাম যে আর কেউ লাগিয়ে দিয়েছে, আর এখানে র্যান্ডি অর্টন স্ট্যান্ড টল করে, আর এখানে কেভিন ওমেন্স তো এখান থেকে পালিয়ে নিজেকে বাঁচায়। তো এখান থেকে তো পরিষ্কার স্যামি জেনের কী হবে তো বলা মুশকিল, যা অবস্থা হয়েছে মনে হচ্ছে আমরা 1-2 সপ্তাহ দেখতে পাবো না, তারপর হয়তো তার রেসলমেনিয়া অপোনেন্ট আমরা পেয়ে যাবো রয়্যাল এপিসোডে। আর কেভিন ওমেন্স ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচ তো এখান থেকে পুরোপুরি ফিক্স লাগছে রেসলমেনিয়ার জন্য। তো এরপর আমরা দেখতে পাই মেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ, আর যখনই দেখলাম যে এই ম্যাচটা মেন ইভেন্টে নেই, মেন ইভেন্টে রক আর কোডির সেগমেন্ট রয়েছে, তখনই বুঝে গেছিলাম যে সেখানে আমরা বড় কিছু সকার পেতে চলেছি। তো আগে এইটার কথা বলে নিই, এখানে আমরা এক এক করে সবারই এন্ট্রান্স দেখতে পাই। এই ম্যাচটা শুরু করে ড্রু ম্যাকিনটায়ার আর সেথ রলিন্স। এই ম্যাচটা আমরা দেখতে পাই যে ড্রু ম্যাকিনটায়ার আর সেথ রলিন্স তো সিএম পাঙ্ক যে খাঁচার মধ্যে রয়েছে সেখানে গিয়েই লড়াই করছে। সেখানে লড়াই করতে করতে এখানে নম্বর লেগে যায়, আর এখানে আমরা প্রথমে আমরা ডেভান প্রিস্টকে এন্ট্রি নিতে দেখতে পাই। ডেভান প্রিস্টের সাথে ড্রু ম্যাকিনটায়ারের বেশ ভালো মতোই লড়াই বাঁধে। তারপর আমরা লোগান পলকেও আসতে দেখতে পাই। লোগান পল এসে একটু ডমিনেট করে, কিন্তু তারপর ডেভান প্রিস্ট তাকে মেরে মুড়ে একটা কোণে সাইডে ফেলে দেয়। তারপর আমরা অবশ্যই জন সিনারও এন্ট্রি দেখতে পাই। জন সিনা এখানে এসেই সবাইকে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট লাগায়, তারপর এখানে 5 নাকাল সাকালও লাগিয়ে দেয় লোগান পলকে। আর তারপর আমরা দেখতে পাই যে এখানে জন সিনাকে ড্রু ম্যাকিনটায়ার একটা ক্লেমর কিক লাগিয়ে দেয়, আর ঠিক সেই সময় ডেভান প্রিস্ট এখানে ড্রু ম্যাকিনটায়ারকে রোল করে পিন করে এলিমিনেট করে দেয়। এখানে কিন্তু এখনও পর্যন্ত সিএম পাঙ্কের এন্ট্রি হয়নি, মানে সিএম পাঙ্কের এন্ট্রি হওয়ার আগেই ড্রু ম্যাকিনটায়ারকে এলিমিনেট করে দেওয়া হয়, আর সবার প্রথমে তাকেই এলিমিনেট করা হয়। তো ড্রু ম্যাকিনটায়ার ভাবছিলাম যে রককে তার আত্মা বিক্রি করবে, তো সেটা তো এখান থেকে পুরোপুরি বেকার হয়ে গেল। বুঝে গেলাম যে না, ড্রু ম্যাকিনটায়ারের সাথে তো ভালো কিছু হবে না, আমরা রেসলমেনিয়াতে ডেভান প্রিস্ট ভার্সেস ড্রু ম্যাকিনটায়ারই পাবো। তারপর ড্রু ম্যাকিনটায়ার এখানে কী করলো যে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, সে ভাবছে যে আমি সবার প্রথমে কীভাবে এত তাড়াতাড়ি এলিমিনেট হতে পারি। তাকে রোল করে পিন করা হয়, আর এখানে ডেভান প্রিস্টকে দেখলে এখানে ড্রু ম্যাকিনটায়ার রেগে গিয়ে ডেভান প্রিস্টকে একটা ক্লেমর কিক লাগিয়ে রিং থেকে বেরিয়ে যায়। তার লোগান পল একটা টপ রোপ থেকে এখানে আমরা সেই যে এলিমিনেশন চেম্বারের যে খাঁচাটা থাকে, যার ভেতরে সুপারস্টাররা থাকে, তার মাথার ওপর থেকে ডেভান প্রিস্টকে একটা স্ল্যাশ লাগিয়ে দেয়, আর তারপর ডেভান প্রিস্টকে পিন করে ডেভান প্রিস্টকে এলিমিনেট করে দেয়। তো দেখতে গেলে সত্যি এখানে ড্রু ম্যাকিনটায়ারের তো দিন খুবই খারাপ যাচ্ছে। এই বছরে ড্রু ম্যাকিনটায়ার বেশিরভাগ ম্যাচ তো হেরেইছে, আর প্রত্যেকটা ম্যাচ একইভাবে হেরেছে। প্রথমে সেথ রলিন্স রোল করে পিন করলো, তারপর জে উসো, জিমি উসো, স্যামি জেন, আর এখন ডেভান প্রিস্ট প্রত্যেকজনই তাকে রোল করে পিন করে হারিয়ে দিচ্ছে। তারপর আমরা সিএম পাঙ্কের এন্ট্রি দেখতে পাই। এখানে সিএম পাঙ্ক আর জন সিনার মধ্যে একটা ভালো মোমেন্ট আছে। এখানে জন সিনা সিএম পাঙ্কের সাথে হাত মেলায়, কিন্তু সিএম পাঙ্ক বলে যে ঠিক আছে, আমরা হাত নয়, আমরা গলায় মিলবো। তো গলায় মেলায়, আর তারপর এরা নিজেদের মধ্যে সম্মানের সাথে লড়াই শুরু করে। সেথ রলিন্সও থাকে এখানে, কিন্তু সেথ রলিন্সকে তো সাইডে লাগিয়ে দেয়। তারপর লোগান পল ছিল, লোগান পলকেও এখানে দেখতে পেলাম যে জন সিনা সিএম পাঙ্ক দুজনে মিলে এলিমিনেট করে দেয়। ভাবছিলাম যে লোগান পল এখানে কিছু প্রবলেম ক্রিয়েট করবে, কিন্তু দেখলাম যে না, এখানে সিএম পাঙ্ক তাকে জিটিএস লাগিয়ে এলিমিনেট করার পর লোগান পল কোনো রকম প্রবলেম ক্রিয়েট করেনি, সে সিম্পল রিং থেকে বেরিয়ে যায়। প্রবলেম তো অন্য কেউ ক্রিয়েট করেছিল। তারপর আমরা দেখতে পেলাম যে সেথ রলিন্স রয়েছে এখানে। সেথ রলিন্স তো সাইডে পড়ে রয়েছে, জন সিনা আর সিএম পাঙ্ক নিজেদের মধ্যে লড়ছে। তারপর সেথ রলিন্স চলে আসে, সেথ রলিন্স এসে জন সিনা আর সিএম পাঙ্ক দুজনের সাথেই লড়ে। এখানে একটা সময় আমরা দেখতে পেলাম যে সেথ রলিন্সের এগেনস্টে জন সিনা আর সিএম পাঙ্ক টিম বানিয়ে লড়ছে। আর তারপরে জন সিনা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট লাগায়, তারপরে সিএম পাঙ্ক এখানে জিটিএস লাগায়, আর এখানে সেথ রলিন্সকে পিন করে এলিমিনেট করে দেয়। আর এখানে শেষ পর্যন্ত শুধুমাত্র সিএম পাঙ্ক আর জন সিনাই বেঁচে থাকে। তো আমরা তো খুব খুশি হয়ে গেছি, কারণ এখানে সিএম পাঙ্ক বা জন সিনার মধ্যে কেউ একজন জিততে চলেছে। কিন্তু তখনও পর্যন্ত কিন্তু সেথ রলিন্স রিং থেকে বার হয়নি, সে একটা কোনায় পড়েছিল। তারপর আমরা দেখতে পেলাম যে জন সিনা এখানে সিএম পাঙ্কে এসটিএফ লাগিয়ে দেয়, আর সিএম পাঙ্ক সেটা বাঁচানোর জন্য রিংয়ের একেবারে রোপের কাছে চলে যায়। আর ঠিক সেই সময় ওই স্টিলের যে
খাঁচা রয়েছে, সেই খাঁচার উপরে কার্ভ স্টম্প মেরে দেয় সেথ রলিন্স, আর তারপর সে রিং থেকে বেরিয়ে যায়। আর তারপর জন সিনা আবার এসটিএফ লাগিয়ে দেয়, আর সেখানে সিএম পাঙ্ক পাস আউট করে যায়, আর জন সিনা এই ম্যাচটা জিতে গেছে। আর সে কোডি রোডসের এগেনস্টে রাসেলমানিয়াতে ম্যাচ লড়বে। আর এখানেই আসে সব থেকে বড় সেগমেন্ট, মানে এলিমিনেশন চেম্বারের মেন ইভেন্ট। এরপর আমরা দেখতে পাই যে এলিমিনেশন চেম্বারের খাঁচাটা উঠে গেছে, জন সিনা এখানে সেলিব্রেট করছে। আর ঠিক সেই সময় কোডি রোডসের থিম সং প্লে হয়ে যায়। কোডি রোডসকে তো দেখে ভাবছিলাম যে আজকে কোডি রোডস তো হিল টার্ন করেই ছাড়বে, কারণ তার ড্রেস আর হাব ভাব তেমনই ছিল। কোডি রোডস আজকে একদম কালো ড্রেস পরে এসেছিল, আর মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল যে আজকের এ হিল টার্ন করতে চলেছে। আর ভাবছিলাম যে জন সিনার উপরে অ্যাটাক না করে দেয়। রিংয়ের মধ্যে আসে জন সিনা, তো খুবই খুশি, বাচ্চাদের মতো লাফাচ্ছে। জন সিনা এখানে বলছে আমি আর তুমি রাসেলমানিয়াতে চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ লড়বো। আমি ভাবছিলাম যে কোডি রোডস এবার না লো ব্লো লাগিয়ে দেয়, কিন্তু ঠিক সেই সময় রকের থিম সং প্লে হয়, আর তার সাথে ট্র্যাভিস স্কট আসে। তো ভাই ট্র্যাভিস স্কটের এখানে কী কাজ? মানছি তুমি একটা অনেক বড় সিঙ্গার, কিন্তু তোমার এখানে কাজটা কি? বেকার বেকার বড় জোকারের মতো লাগছিল, সত্যি কথা বলতে আমার তো খুবই বেকার লেগেছে। তো রক এখানে রিংয়ের মধ্যে আসে, এবারে জন সিনা আর ট্র্যাভিস স্কট তো একটা কর্নারে দাঁড়িয়ে আছে, কোডি আর রক রিংয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে। এবারে রক জিজ্ঞেস করে যে তুমি আমার অফার ব্যাপারে কী ভাবলে? তো এখানে কোডি বলে যে আমি ভালো মতো ভাবলাম, আমি আমার আত্মা এখন আর আমার নেই। তো সবাই ভাবছে যে কোডি রোডস ফাইনালি তার আত্মা সেল করে দিচ্ছে আর সে হিল টার্ন করবে, কিন্তু এখানে কোডি রোডস বলে যে আমার আত্মা আমার কাছে নেই, বরং আমি আমার আত্মা এই ডাব্লিউডাব্লিউ রিং আর এই ক্রাউডকে অনেক আগেই দিয়ে দিয়েছি। আর রককে বলে দেয় যে রক গো ফাক ইয়োর সেলফ। তো এটা বলার পর তো ক্রাউড খুবই খুশি হয়ে যায়, জন সিনা তো সব থেকে বেশি খুশি হয়ে যায় যে কোডি রোডস এখানে রকের অফারটা অ্যাকসেপ্ট করেনি। রকের মুখটা দেখে বুঝতে পেরেছি যে রকের কিছু একটা মাস্টার প্ল্যান তো রয়েছেই এখানে। রক মনে হয় কোডির ওপর অ্যাটাক করবে, কিন্তু সেরকম কিছু তো দেখতে পেলাম না। এবারে আমরা ভাবছি যে খুব ভালো হয়েছে, আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকমই হয়েছে। জন সিনা এখানে আসে কোডি রোডসের সাথে হাত মিলাতে যে আমরা রাসেলমানিয়াতে ম্যাচ লড়তে চলেছি, রককে বাই সাইডে ফেলে দাও। কিন্তু তখনই জন সিনার মুখের যে এক্সপ্রেশনটা চেঞ্জ হলো, ওটা দেখে আমার তো পুরো মুখ খুলে ঝুলে গেছে। মানে আমি এটা কোনো এক্সপেক্টই করিনি যে এটা আমরা দেখতে পাবো। এখানে আমরা জন সিনার হিল টার্ন দেখতে পেয়েছি, ড্রু ম্যাকিন্টায়ার নয়, কোডি রোডস নয়, বরং জন সিনা তার আত্মা রককে বেছে দিয়েছে। জন সিনা এখানে কোডি রোডসকে লো ব্লো লাগায়, তারপর কোডি রোডসের যে রোলেক্সের ঘড়িটা আছে সেটা হাতে ব্রাসনা কালের মতো পরে কোডি রোডসকে খুব মারে। কোডি রোডসের উপর খুব অ্যাটাক করে, কোডি রোডসের জামা কাপড় ছিঁড়ে দেয়, মানে উপরে শার্টটা ছিঁড়ে দেয়। তারপরে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেয়, উল্টোপাল্টা ঘুষি আর লাথি তো মারতেই থাকে। আর তারপর দেখতে পেলাম যে ট্র্যাভিস স্কটকে এখানে কী জন্য আনা হয়েছিল। ট্র্যাভিস স্কট এখানে কোডি রোডসের একটা হাত ধরে টেনে রয়েছে, জন সিনা একটা পা ধরে টেনে রয়েছে, আর এখানে রক সেই বেলটা বার করেছে যেখানে কোডি রোডসের সোল লেখা ছিল, মানে কোডির সোল আর কোডি রোডসের বাবার মৃত্যুর দিনের তারিখটা। তো আজকে তো জন সিনা বহুত মার মেরেছে কোডি রোডসকে, মানে দেখে তো মানে একদম রক্ত বের করে দিয়েছে। এটা আমরা কোনোদিন এক্সপেক্ট করিনি জন সিনার তরফ থেকে এটা দেখতে পাবো। মানে আমরা অনেক সময় বলি যে জন সিনার হিল টার্ন হবে, এই হবে সেই হবে, কিন্তু আমরা কেউই এটা বিশ্বাস করি না যে জন সিনার হিল টার্ন হবে, কারণ জন সিনার ইমেজটাই এমন। জন সিনার ক্যারিয়ারে শুরু হয়েছিল একজন হিল হিসাবে, কিন্তু তারপর যখন তাকে ফেস বানিয়ে দেয় ভিন্স ম্যাকম্যান, তো তারপর থেকে সে কোটি কোটি বাচ্চাদের মধ্যে পপুলার হয়ে যায়। আর ভিন্স ম্যাকম্যান এটা কখনোই চায়নি যে কোটি কোটি বাচ্চাদের মন ভেঙে যাক, সেই জন্যই ভিন্স ম্যাকম্যান কোনোদিনও কিন্তু জন সিনাকে হিল বানায়নি, সে এইটা কিন্তু কন্টিনিউ করেছিল। কিন্তু আজকের এটা মানতে হবে যে কোটি কোটি বাচ্চাদের সাথে সাথে আমাদেরও মন ভেঙে গেছে, কারণ আমরাও তো এককালে বাচ্চা ছিলাম, আমরা জন সিনাকে ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি। আর আজকের আমরা দেখছি যে জন সিনার হিল টার্ন হয়েছে, আর এইরকম না জানি কত লোক রয়েছে। তো প্রথম যখন দেখতে পেলাম এটা তো খুবই শকিং ছিল, তবে এখন বুঝতে পারছি যে না ঠিক আছে, এটা তো বলতে পারলে একটা অনেক বড় গেম চেঞ্জার। ট্রিপল এইচ ঠিকই কথা বলেছিল যে পুরো ডাব্লিউডাব্লিউই ইন্ডাস্ট্রি এই এলিমিনেশন চেম্বারেতে চেঞ্জ হয়ে যাবে। আসলে কী হয়েছে যে প্রত্যেকবার তো আমরা ঠকে যাই, তাই আমি এবারে কোনো রকম এক্সপেকটেশনই রাখিনি, কিন্তু এবারে সত্যি এক্সপেকটেশনের উপর এই পুরো শোটা ডেলিভার হয়েছে। আর এটা বলা তো মুশকিল যে এই প্ল্যানটা কার, এটা রকের প্ল্যান নাকি ট্রিপল এইচের প্ল্যান। সম্ভবত রকের প্ল্যানই হবে, কারণ এরকম প্ল্যান রকের মাথা থেকেই বেরোয়। কিন্তু যদি এটা ট্রিপল এইচের প্ল্যান হয়ে থাকে তো সত্যি কথা বলতে ট্রিপল এইচকে অনেক অনেক ধন্যবাদ। মানে আমি অনেক খারাপ কথা বলেছি ট্রিপল এইচের ব্যাপারে, কিন্তু ট্রিপল এইচের অনেক খারাপ কাজের মধ্যে মাঝে মাঝে ট্রিপল এইচ কিছু ভালো কাজও করে দেয়। তো এইটা হচ্ছে সেই ভালো কাজের নমুনা। যদি এটা ট্রিপল এইচ করে থাকে তো তবে মনে তো হচ্ছে এটা রকেরই প্ল্যান, কারণ যেভাবে আচমকা সব কিছু বুক করা হয়েছে, তো মনে হচ্ছে রকের প্ল্যান এটা হতে পারে রাসেলমানিয়ার হাইপ ফিরিয়ে আনার জন্য। আর রক ঠিকই বলেছিল যে ফাইনাল বস সবসময় 20 পা এগিয়ে চলে, আর সে 20 পা এগিয়েই রয়েছে। জন সিনা হবে কর্পোরেট চ্যাম্পিয়ন, জন সিনা এখন রকের হয়ে কাজ করবে, সমস্ত রকম সুযোগ সুবিধা জন সিনা পাবে। দুই হলিউডের লোক
রক আর জন সিনা দুজনেই হলিউড, এখন দুজনে একসাথে কাজ করে। আর রেসলমেনিয়াতে আমরা হিল জন সিনা ভার্সেস কোডি রোডসের ম্যাচ দেখতে পাবো, যেখানে রক তার পুরো যত পাওয়ার রয়েছে সব লাগিয়ে দেবে জন সিনাকে চ্যাম্পিয়ন বানানোর জন্য। জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, তার চান্স এখন অনেক বেশি বেড়ে গেছে। তো দেখতে গেলে জন সিনা যেভাবে তার ক্যারিয়ার শুরু করেছিল ঠিক সেইভাবেই তার ক্যারিয়ার শেষ করতে যাচ্ছে। সে একজন হিল হিসাবে ক্যারিয়ার শুরু করেছিল আর একজন হিল হিসাবেই তার ক্যারিয়ার শেষ করতে যাচ্ছে। শুধু পার্থক্য হচ্ছে সে এখন একটা অনেক বড় হিল, তখন একটা ছোট হিল ছিল, এখন সে অনেক বড় হিলে পরিণত হয়েছে। তো ডেফিনেটলি জন সিনাকে এরকমভাবে দেখে প্রথমে তো কষ্ট হচ্ছিল, কিন্তু এখন ফাইনালি ভাবছি যে ঠিক আছে, এটাই ঠিক আছে। এতদিন তো জন সিনা শুধুমাত্র ছোটোখাটো রেসলারদের পুশ করছিল নিজে ম্যাচ হেরে, কিন্তু এইবার ফাইনালি হিল হওয়ার পর জন সিনারও ভালো দিন আসতে চলেছে। ফেয়ারওয়েল ট্যুরটা জন সিনার ভালোই কাটবে, সে ঠিক আছে ফেস হিসাবে না হোক হিল হিসাবে তো হবে। পার্সোনালি আমার ওপিনিয়ন বলতে গেলে আমি তো খুবই খুশি এখানে জন সিনারও লাভ হচ্ছে, হিল হয়ে যাওয়ার ফলে তার বুকিং ভালো হবে। আমরা রকের এত বড় একটা স্টোরি দেখতে পাচ্ছি, রেসলমেনিয়ার হাইপ আবার ফিরে এসছে। অন্য কোনো জিনিসে হাইপ থাকুক না থাকুক, আমাদের এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের হাইপ থাকবেই থাকবে, মানে কোডি রোডস আর জন সিনা আর এই রকের স্টোরি লাইন অনুযায়ী। অন্যদিকে তো বেশিরভাগ জিনিসই খারাপ হচ্ছে। আমরা ড্রু ম্যাকিন্টায়ারের অপোনেন্ট এখানে লোগান এই ডিমান প্রিস্টকে দেখতে পেয়ে গেলাম, লোগান পলের অপোনেন্ট কে হবে তো বলা মুশকিল। তারপর মনে হচ্ছে সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস রোমান রেন্সের আমরা এই ট্রিপল থ্রেড ম্যাচটা দেখতে পাবো। কেভিন ওমেন্স ভার্সেস র্যান্ডি অর্টন দেখতে পাবো, আর স্যামি জেনের তো মনে হচ্ছে ক্যারিয়ান ক্রসই কপালে জুটবে। তো বাকি ম্যাচগুলোর হাল বেহাল হলেও শুধুমাত্র এই একটা স্টোরি লাইন রেসলমেনিয়াকে বাঁচিয়ে রেখেছে, বলতে পারো অনেক ওপরে নিয়ে গেছে। তো আমি খুবই খুশি। তোমাদের রিয়াকশান কি তোমরা বলো। আমি তো প্রথম যখন লাইভ দেখলাম তো ভাই আমার তো হয়ে গেছে দেখে, মানে আমি জীবনে কোনোদিন ভাবিনি যে এটা হতে পারে, কিন্তু সেটাই হয়ে গেল। আগের বছর জন সিনা কোডি রোডসকে চ্যাম্পিয়নশিপ জিততে সাহায্য করেছিল, রকের এগেনস্টে লড়তে সাহায্য করেছিল, আর আজকের 1 বছর পর সেই জন সিনাই এই রেসলমেনিয়াতে রকের দিকে হয়ে গেল, জন সিনার হিল টার্ন হয়ে গেছে। আর এরপর আমরা রোড টু রেসলমেনিয়াতে র স্ম্যাকডাউনের যে সমস্ত এপিসোড দেখতে পেতে চলেছি শুধুমাত্র এই স্টোরি লাইনটার জন্যই, কিন্তু সেই এপিসোডগুলো দেখার জন্য ফ্যান্সরা একেবারে ওঁত পেতে অপেক্ষা করবে, মানে খুবই উৎসাহিত হয়ে থাকবে। তো চলো গাইস, এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দাও, ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ডব্লিউডব্লিউইর পরে একটা নতুন নিউজ ভিডিওতে।